সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। স্কুল অফ এক্সিলেন্স থেকে আমরা তোমাদেরকে নিয়মিত ইংরেজি যে অ্যাডমিশনের প্রস্তুতির জায়গাটা একাডেমিক থেকেই ঠিক কিভাবে নিবা সেটার একটা গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। গ্রামারের পাশাপাশি আমরা টেক্সট বুককেও দেখাচ্ছি, কারণ আমরা সবসময় প্রমোট করি যে টেক্সট বুক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইংরেজি অ্যাডমিশনের প্রস্তুতির জন্য। সেই ধারাবাহিকতা আমরা আজকে ইউনিট 3 নিয়ে, যেটা লাইফস্টাইল। তোমাদের বইয়ে কারো কারো বইয়ে ভিন্ন থাকতে পারে, নতুন বই যেটা, বাট যেই নামেই থাকুক নামটা লাইফস্টাইল এইটুকুকে মাথায় রেখে যার যে ইউনিটে আছে, কারো ইউনিট 3 হয়তো কারো ইউনিট 9, আমরা সেটাকেই ফোকাস করবো যে লাইফস্টাইল ইউনিটটা পড়ার চেষ্টা করব। বিগত 2 বছর অর্থাৎ 2023 সাল এবং 24 সাল, অর্থাৎ 23-24 এবং 24-25 যে দুই শিক্ষাবর্ষে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন আসছে, কেন সেটা আমরা টেক্সট বুকে ইনক্লুড করছি, কোন ধরনের প্রশ্ন হয়। আমরা গত 2টা ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখছো যে ইউনিট 1 এবং 2-তে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভোক্যাবস বলো, তারপরে হচ্ছে টেক্সট বেসড ইনফো বলো, অথবা গ্রামারের যে টেক্সট ইন্টিগ্রেটেড যে গ্রামারগুলো সেগুলাকে বলো, সেই জিনিসগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে আসছে। সো তোমরা আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করে একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, আমি আমার এন্ডে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সো যারা জয়েন করবা অর্থাৎ কমেন্ট করবা যারা, তারা অবশ্যই অবশ্যই প্রশ্নের যে নাম্বারটা সেই নাম্বারটাকে উল্লেখ করে, প্রশ্নের নাম্বারটাকে উল্লেখ করে তারপরে ABCD যেটা অ্যান্সার করা সেটা লিখবা, ঠিক আছে? ওকে, আমার মনে হয় যে ইনস্ট্রাকশন মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আসো প্রথম যে কথাটা, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। আমরা বলেছিলাম যে স্পেলিং থেকে প্রশ্ন আসবে, তার বেশিরভাগই টেক্সট বুক থেকে আসবে। স্পেলিং থেকে প্রশ্ন আসবে তার বেশিরভাগই আমরা দেখবো টেক্সট বুক থেকে। রাবিতে বা চবিতে এই প্রশ্নটা এসেছিল। আমরা যদি নিচে 4টা অপশনের দিকে তাকাই, অ্যাপ্রিহেনশন, ট্রাঙ্কুইলিটি, এক্সপ্লেনেশন, ডুপ্লিসিটি, অ্যাপ্রিহেনশন ছাড়া বাকি তিনটা তিনটা ইয়াই বইয়ের মধ্যে আছে। ট্রাঙ্কুইলিটি আমরা পাই হচ্ছে ইউনিট 9-এ, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমরা এটা পাই। ইউনিট 9 ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তোমাদের এক একজনের বইয়ে এক এক নামে থাকতে, এক এক ইউনিটের নাম্বার আলাদা থাকতে পারে, কিন্তু আমরা দেখবো যে বিষয়টা সেমই থাকবে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ডুপ্লিসিটি আমরা পাই হচ্ছে জেরির গল্পে আলাদা করে একটা অ্যান্টোনিম হিসেবে ডুপ্লিসিটি বসছিল। এবং আমরা এই যে এক্সপ্লেনেশন ওয়ার্ডটা, এইটাকে আমরা পাই কোথায়? সেখানে দেয়া আছে যে লেসন 1-এ, এই যে ইউনিট 3 যেটা আমরা পড়তেছি, সেটা লেসন 1-এ যদি আমরা একটু যাই, খেয়াল করো, এই যে 34 নাম্বার পেজে যাদের সাথে আমার পেজ মিলবে, অর্থাৎ পুরোনো বই যাদের, তাদের 34 নাম্বার পেজ, যাদের সাথে পেজ মিলবে না তারা জাস্ট এই এটা ফলো করবা যে লেসন 1 লাইফস্টাইল ইউনিটের লেসন 1-এ যদি তোমরা যাও। আচ্ছা, যারা জয়েন করেছো ওয়ালাইকুম আসসালাম। লাইফস্টাইল যদি লেসন 1-এ যাও, খেয়াল করো, ডু ইউ এগ্রি উইথ মিস্টার ইনগামস এক্সপ্লেনেশন। এই যেখানে এক্সপ্লেনেশন বানানটা দেয়া আছে, এই বানানটাকে আমরা যদি নর্মালি একটু পড়ার সময় মার্ক করে রাখি, আমরা যখন টেক্সট পড়বো আমরা তোমাদেরকে ছবি দিয়েছিলাম কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টদের, যে তারা কিভাবে পড়ছে বা আমরা ক্লাসে কিভাবে নেই, তোমরা ফ্রি ক্লাসও দেখতে পেয়েছো আমাদের ইউটিউব কিংবা আমাদের পেজে যে ফ্রি ক্লাসগুলো যায় সেখানে তোমরা দেখতে পাবা যে যখন আমরা টেক্সট পড়াই প্রত্যেকটা ইম্পর্টেন্ট বানানকে মার্ক করে রাখি। এক্স্যাক্টলি তোমাদেরকে এই কাজ করতে হবে। এখানে অনেকগুলো বানান আছে, ইন্টারভিউ বলো, প্রসেস বলো, ঠিক আছে, এমপ্লয়ার্স বলো, এই জিনিসগুলোকে আমরা কি করব, প্র্যাকটিস, পারফেক্ট, এই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে বানান, ওকেশন, এগুলাকে বানানোর জন্য ইম্পর্টেন্ট হিসেবে ধরতে পারি। তন্মধ্যে একটা অন্যতম বানান হচ্ছে এক্সপ্লেনেশন। বানানটা কি? EXPLANATION, এক্সপ্লেনেশন, এভাবে বানান করতে পারি। তাহলে মাঝখানে এই যে একটা এক্সপ্লেইন ভার্বের যে একটা আই চলে আসছে, ভার্বের ক্ষেত্রে যে আইনটা ছিল সেই আইটা কিন্তু আর এখন লাগছে না। দ্যাটস ওয়াই আমাকে যখন বলছে যে ইনকারেক্ট স্পেলিং কোনটা, আমি দেখতে পাচ্ছি বি নাম্বারটা ইনকারেক্ট, যেটা আমরা টেক্সট বই থেকেই পেয়েছি। তাহলে 1 নাম্বার উত্তর কি হবে? বি। ক্লিয়ার? আচ্ছা, যারা অ্যান্সার করবা, ওকে, তোমরা নাম্বার লিখে অ্যান্সার করবা, ঠিক আছে? ওকে, আসো তারপর 2 নাম্বার কোয়েশ্চেনটা। Many people are increasingly interested in sustainable living, which has sparked dash in eco-friendly products. আচ্ছা, decline, catastrophe, surge, আন্ডারস্ট্যান্ডিং, চারটার যে কোনো একটা অর্থ এখানে বসবে। আমরা যদি বাক্যের অর্থটা দেখার চেষ্টা করি, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেকেই ইন্টারেস্টেড। গত বছর, তার আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, এই মুভিটা ইন্টারেস্টিং,
সেখানে আমরা বুঝাইছিলাম যে মুভি যখন হয় তখন সেটা ইন্টারেস্টিং হয়, মানুষ যখন হয় সেটা তখন ইন্টারেস্টেড হয়, কেউ কোনো কাজে যখন মজা পায় তখন সে ওইটা ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড মুভি দেখার জন্য, বাট মুভিটা ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি মুভি দেখে বোর্ড, কিন্তু মুভিটা খুব বোরিং, এরকম অর্থে ব্যবহৃত হয়, দুইটাই অ্যাডজেক্টিভ বাট ভিন্ন ভিন্ন ব্যবহৃত হয়। তাহলে ইন আ সুইটেবল লিভিং তারা খুব ইন্টারেস্টিংলি, মানে ইন্টারেস্টেড ইনক্রিজিংলি সুইটেবল লিভিং এর ক্ষেত্রে এইটা, এই হুইচ, এই যে মানুষের ইন্টেনশনটা হ্যাজ কি করেছে, স্পার্ট, এটা হঠাৎ করেই উদ্ভাস করেছে কোন জিনিসের, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এর ওয়াট, চারটা অপশন দেয়া আছে, ডিক্লাইন কমে যাওয়া, ক্যাটাস্ট্রফি খুব ভয়াবহতা, আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যতা, সার্চ, সার্চ মানে হচ্ছে কোনো জিনিসের বিকাশ বা উদ্ভব। তাহলে কোনটা হবে? তোমাদের অ্যান্সার নেবো আমি আগে, কোনটা হতে পারে? এই প্রশ্ন আমরা মিনিং বেসড কোশ্চেন বলি, এগুলাকে কি বলি? মিনিং বেসড কোশ্চেন, মিনিং বেসড কোশ্চেন, অর্থাৎ তোমাকে মিনিংটা জানতে হবে, আদারওয়াইজ তুমি বোঝাটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি আমাদের লেসন 5-এ যদি যাই, এই লাইফস্টাইল লেসনেরই, সেইখানে আমরা দেখবো তোমাদের বইয়ে তোমরা এরকম একটা পাই চার্ট দেখতে পাবা। দেখো এখানে, দেখলে তোমরা দেখো এইখানে দেয়া আছে, এটা প্রথম প্যারা না, এরপরে আরেকটা 2-3 নাম্বার প্যারা এটা দেয়া আছে, আমি কি এটা ছোট করে নিয়ে আসছি। এইখানে এই যে বলা আছে ড্যাশ অনলাইন কনজ্যুমার এই কোর্সে মোর দেন 50% উইথ এ সার্চ কুড বি নোটিস ইন দ্য সেল, মানে বেড়ে গেছে যে এই জিনিস, সার্চ কথাটার ব্যবহার আমরা পাই। তার মানে কোনো জিনিসের যখন বিকাশ হবে, উদ্ভব হবে, বাড়বে যে জিনিস, সেই জিনিসকে আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? সার্চ অর্থে। এই অর্থটাই আমাদের বোঝার জায়গা ছিল, যে সার্চ কথাটা আমরা কখনো পেয়েছি কিনা। ডেফিনেটলি পেয়েছি, তার মানে এখানে আনসার কি হবে? সার্চ, সি নাম্বারটা। ওকে, বুঝছো? আচ্ছা, আমি অ্যান্সার খুঁজতেছি তোমাদের। আচ্ছা, ওকে, ক্লিয়ার। তাহলে সি নাম্বার হবে, গুড। আসো নাম্বার 2, সরি নাম্বার 3, মেডিটেশন ড্যাশ বিউপির প্রশ্ন। বিউপি ডিরেক্ট টেক্সট বেসড ইনফো থেকে প্রশ্ন করে, কোত্থেকে প্রশ্ন করে? টেক্সট বেসড ইনফো থেকে, টেক্সট বেস ইনফো থেকে বিউপি প্রশ্ন করে ডিরেক্ট, অর্থাৎ টেক্সট থেকে ডিরেক্ট সে লাইন তুলে দিয়ে বলে যে এটা সলভ করো, এটাতে কি আছে বলো। তার মানে তোমাকে অবশ্যই টেক্সট পড়তে হবে, তার বাইরে কোনো অপশন নাই। এখানে গ্রামাটিক্যালি সব ঠিক, রিলিজ রিলিজ, ব্রিংস ব্রিংস, রিটেন ব্রিংস, ড্রেন পিউরিফাইস, ঠিক আছে, ড্রেনস পিউরিফাইস। কিন্তু আমি কি নিব? অর্থগত দিক থেকে আমরা দেখবো মাঝে মাঝে রিল্যাক্সেসটা থাকতে পারে, রিলিজেস থাকতে পারে, রিটেইনস বন্ধ হইলো ব্রিংস থাকতে পারে। So, এত ক্যালকুলেশনে যাওয়া যাবে না। যখন তুমি খুব ভালো করে টেক্সট পড়বা, খুব সুন্দর করে তোমার টেক্সট বই এটা বলা আছে যে মেডিটেশন রিলিজেস এনজাইটি এন্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস। মেডিটেশন রিলিজ করে এনজাইটিটা, আমাদের যে দুশ্চিন্তা, এনজাইটি, যে টেনশন, সেটা দূর করে, অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস। নর্মালি মেডিটেশন যদি আমরা এই এই প্যাসেজটাকে পড়ি, তখন আমরা দেখতে পাবো খুব সহজে আমরা এটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। তাইলে এবার আসো কি কি আছে। এই যে রিলিজিয়াস এনজাইটি এবং ব্রিংস কামনেস, তার মানে আমি অর্থগত দিক বলো, গ্রামারের দিক বলো, আর যা আছে, কোনো কিছুই কি আর টিকে? টিকে না। একমাত্র সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাসনিয়া ভেরি গুড। 3 এ না ভাইয়া, 3 সি, তুমি এ লিখছো, 3 সি হবে, হ্যাঁ। ওকে, ওকে, ক্লিয়ার। 3 সি, এ হবে না, সি। ওকে, সো আমরা যদি টেক্সটকে খুব ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এগুলাকে ক্র্যাক করতে পারবো, যে কোন জায়গায় কখন কি নিব, কনফিউশনের কোনো জায়গা আমাদের মধ্যে থাকবে না। আমরা দেখবো কমেন্ট করে গেল। ওকে, চলো তারপরটা, নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা যখন অ্যাডভার্ব পড়ি গ্রামারে, তখন আমরা অ্যাডভার্ব বিভিন্ন প্রকার পড়ি, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অনেকগুলো থাকে, টাইম, ম্যানার, প্লেস, ঠিক আছে, ডিগ্রি, এই জিনিসগুলোর পরে আমরা দেখি যে ফ্রিকোয়েন্সি একটা থাকতে পারে, যে ইন্টেন্সিভ
আর তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো থাকে। ওকে, আমরা চারটা বাক্য একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। আই উইল মিট ইউ টুমরো, নর্মাল টাইম বুঝাইছে, বলে নাই। ফ্রিকোয়েন্সি মানে বুঝছি তো আমরা যে ঘন ঘন পুনঃ পুনঃ হয় যে এই জিনিস। শি ইজ রিডিং আ নোভেল নাও, নর্মাল সময় বুঝাইছে যে এখন, বারবার ঘটতেছে এরকম বুঝায় নাই। হি রেয়ারলি সিজ হিজ গ্র্যান্ডফাদার, রেয়ারলি সে দেখতে যায় না, তার মানে গেলেও মাঝে মাঝে যায়, খুব কম যায়। তার মানে একবারের বেশি, তার ফ্রিকোয়েন্সি কতটুকু সময় পর পর যায়, কখন কখন যায়, খুব কম যায়। ধরে নাও বছর এক দুইবার যায়, কিন্তু এই যে একবার বা দুইবারের মধ্যে যে গ্যাপটা আছে, এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির জায়গা। তাহলে এটা হইতে পারে, পরেরটা আমরা দেখবো। শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, কুইকলি শেষ করছে, এটা ফ্রিকোয়েন্সি বুঝায় না, এটা হচ্ছে তার ইন্টেন্সিভ কতটা সেটা বুঝাইছে, ইন্টেন্সিফাই করছে, যে খুব দ্রুত শেষ করছে। ঠিক আছে, খুব দ্রুত শেষ করছে, ইন্টেন্সিফাই করছে। তার মানে একটাই মাত্র আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সি নাম্বারটা, যেখানে রেয়ারলির ব্যবহার হয়। আমরা আমাদের বাক্যগুলোতে যখন ব্যবহার করি, আমাদের সেন্টেন্সগুলো, তখন আমরা প্রচুর পরিমাণ সময় সেলডম, রেয়ারলি, বেয়ারলি, এই ওয়ার্ডগুলা ব্যবহার করে থাকি, অফেন, ঠিক আছে, সামটাইমস। এই কথাগুলোকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহার করতে পারি। কোথায় পাবো যদি আমরা এগুলো না পড়ি কখনো? আমরা দেখবো লেসন 2-তে তোমাদের যে এরকম ছোট 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 কিছু প্যাসেজ দেয়া আছে দেখবা, বিভিন্ন ব্যক্তি মানে তোমাদের বয়সী ছেলে মেয়েদের কিছু ছোট ছোট কলাম দেয়া আছে। ঠিক আছে, এইখানে আমরা এই যে টিঙ্কু নামে যে ভদ্রলোক, তার কলামে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে টিঙ্কু বলতেছে, এই যে উইদাউট ড্যাশ, শি নেভার স্পিক্স আদার অ্যান্ড রেয়ারলি মেক্স আই কন্ট্যাক্ট উইথ এনিওয়ান অ্যারাউন্ড হার। এই যে রেয়ারলি কথাটার ব্যবহার আমরা পাচ্ছি, আমরা কিন্তু ক্লাসে এই জিনিসগুলোকে পড়াই। তখন কি করি, বা তুমি যখন পড়বা, নট নেসেসারি যে তোমাকে আমাদের কাছে পড়তে হবে, তুমি যখন পড়বা তখন তুমি দেখার চেষ্টা করবে যে কেন রেয়ারলি বসছে। তোমার গ্রামার বইয়ে তুমি যখন পড়তেছো, যে কোনো গ্রামার বই, তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তুমি একাডেমিকে যখন থাকবে, একাডেমিকের গ্রামার বইয়ে খুব নর্মালি দেখবা যে অ্যাডভার্বের প্যাসেজে এগুলা দেয়া থাকে, অ্যাডভার্বের পার্টে। ঠিক আছে, পৃথিবীর সমস্ত গ্রামার বই একই ধরনের গ্রামার বই, সবাই একই কথাই লিখছে কম আর বেশি। সো ওই জায়গাগুলোর যে ব্যবহার, মানে এই নিয়মগুলা, এটার ব্যবহার তুমি দেখতে পারবা তোমার টেক্সট বুকে। ওকে, আচ্ছা। মালিহা, মিথিলা, আচ্ছা। মিথিলা বলছো 4 কত? ডি। আচ্ছা, ডি না ভাইয়া, সি হবে। ওকে, সো এই যে ব্যবহারগুলো আমরা দেখতেছি, এই জিনিসগুলো কিন্তু আমরা টেক্সট থেকেই খুব সহজে জানতে পারবো। ঠিক আছে, ওকে, আসো তারপরেরটা, নাম্বার 5। এই বছর আসা প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লগ আপ? জিএসটি তে আসছিল। ক্লগ আপ শব্দের অর্থ কি? ক্লগ আপ মানে কি, কোত্থেকে আসছে? হঠাৎ করে মনে হতে পারে না যে নতুন শব্দ, কিন্তু তোমরা এটা তোমাদের বইয়েই পড়ছো। কোথায়? এই যে দেখো যে কোথায়, জাঙ্ক ফুড ইনক্রিজ সিম্পল কি করে, ইনটেক অফ এক্সেস ফ্যাট, এই সেই হ্যাবি জাবি, রেজাল্টিং অবেসিটি, যেমন তুমি স্বাস্থ্য বেড়ে যাবে, স্থূল হয়ে যাবা এগুলা খাইতে খাইতে, মানে জাঙ্ক ফুড খাইতে খাইতে। তখন কি হবে? বিগিন ক্লগিং আপ দ্য আর্টারিস, মানে হার্টের যে আর্টারি গুলা আছে, সায়েন্সে যারা পড়ছে তারা বুঝা, নর্মালি আমাদের বোঝার কথা যে হার্টের কিছু ভেইন থাকে যেগুলোকে আর্টারি বলি, শিরা, উপশিরা, এইগুলাকে ক্লগ আপ করে ফেলে। ক্লগ আপ করে ফেলা মানে কি? হার্টের মূল কাজ হচ্ছে এটা দিয়ে রক্ত পাস হয়, হার্টের যে নালীগুলা সেটা দিয়ে রক্ত চলাচল করে। তো যখন তুমি রক্ত চলাচলের জায়গাটাকে ক্লগ আপ করে ফেলবা, তার মানে এটা তুমি আটকায়া দিলা, রাইট? প্রতিবন্ধকতা তৈরি করলা নর্মালি। তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি যে ক্লগ আপ শব্দের অর্থ কি, কি দাঁড়ালো তাহলে? প্রতিবন্ধকতা। হ্যাঁ, আটকানো কোনো জিনিসকে আমি বাংলায় লিখলাম, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আটকানো, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। ঠিক আছে, কোনো জিনিসকে আটকানো বা প্রতিবন্ধকতা তৈরি করা। এইবার আসো তুমি অপশন গুলাতে যে কি বলছে। বলছে যেটা সেটা হচ্ছে প্লাগ করা কোনো জিনিস। তার মানে প্লাগ করা মানে হচ্ছে কোনো জিনিসকে প্লাগ ইন, লাগানো। দেখতে ক্লগ আর প্লাগ, শেষে জি আর জি আছে, এটা মিললেই কি আমরা অ্যান্সার নিব? ডেফিনেটলি না। অবস্ট্রাক্ট করা, অবস্ট্রাক্ট মানে বাধা দেয়া, তাহলে বাধা দেয়া, আটকানো মিলতে পারে যদি অন্যগুলা না মিলে। বার্ডেন বলতে আমি কোনো জিনিসের বোঝা বুঝাই আমরা। ঠিক আছে, ভারী হওয়া কোনো জিনিস, বোঝা, এই অর্থে ব্যবহৃত হয়। ক্রাউড থেকে ক্রাউডিং মানে লোকজন জমানো, এটার ভালো বাংলা কি হইতে পারে? মানে ভিড় করা, হ্যাঁ, ভিড় করা হইতে পারে। ঠিক আছে, ভালো বাংলা হচ্ছে ভিড় করা। তাহলে এই চারটা অর্থের মধ্যে তোমরা কোনটা নিবে এবার বলো। যে ক্লগ আপ অর্থ যদি আটকানো হয়, কোন জিনিসকে যদি আটকানো অর্থে ক্লগ আপ ব্যবহৃত হয়, তাহলে নিচের চারটা অপশনের মধ্যে আমরা কোনটাকে বাছাই করব? প্লাগ করাকে, নাকি অবস্ট্রাক্ট করাকে, বার্ডেন করাকে, নাকি ক্রাউডিং করাকে? কোনটাকে ব্যবহার করব? ডেফিনেটলি গুড, ভেরি গুড, বি নাম্বারটা নিব আমরা, অবস্ট্রাক্ট। তাহলে যখন অবস্ট্রাক্ট করা হবে কোনো জিনিসকে, অর্থাৎ তুমি তাকে বাধা দিচ্ছ,
নর্মাল যে প্রসেস, ব্লাড ফ্লো যেটা যাচ্ছিল, এই ব্লাডের ফ্লোটাকে তুমি নষ্ট করছো, এইটা হচ্ছে ক্লগ আপ। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার। নাম্বার 6, নাম্বার 6-এ আমরা দেখব দ্য নিউ অফিস, দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালুরিং। এখানে অ্যালুরিং শব্দের অর্থ কি? অ্যালুরিং শব্দের অর্থ হচ্ছে নিউ অফারটা অ্যালুরিং ছিল কিনা সেটা জানতে চাচ্ছে, যে অ্যালুরিং শব্দের অর্থ কি, যে জবের অফারটা খুবই অ্যালুরিং ছিল। অ্যালুরিং শব্দের অর্থ তোমরা ছোটবেলায় বিভিন্ন প্যারাগ্রাফে পড়ছো, যে লুক্রেটিভ, অ্যালুরিং, এই ওয়ার্ডগুলোকে পড়ছো, ঠিক আছে? যে কোনো জিনিস যখন খুব লুক্রেটিভ হয়, লুক্রেটিভ হয় তখন সেটা অ্যালুরিং অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ লোভনীয়। তার মানে যেটা লোভ জায়গায় মনের মধ্যে, টেম্পটিং হয়, রাইট? এই যে আনএক্সপেক্টেড অর্থটা হচ্ছে হঠাৎ করে যেটা আনএক্সপেক্টেডলি ঘটে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টিং, এইটাও বইয়ে আছে। অর্ডিনারি শব্দটা বইয়ে আছে হচ্ছে কাস্টমারি অর্থে। তোমরা যদি এই লেসনের এই লেসনেই যদি ইউনিট লেসন 1-এ যাও, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেখানে আমরা দেখবো ইট ইজ কাস্টমারি ফর অমুক 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 পিপল, চায়নাতে, তারপরে হচ্ছে ব্রিটেনে এই কথাটা বলা আছে, ঠিক আছে? আবার অর্ডিনারি পিপল অর্থে গত বছরের আগের বছর একটা প্রশ্ন আসছিল, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জিএসটিতে, প্রোজাইক, এই অর্থে দুইটাই আমরা দেখব কি অর্থে ব্যবহৃত হয়, অর্ডিনারির সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। কাস্টমারি যেটা আমরা বইয়ে পেয়েছি, ওই সময় আমরা পড়তে গেলে অর্ডিনারি পড়বো, প্রোজাইক শব্দটা পড়বো, যেগুলো অর্ডিনারি অর্থে ব্যবহৃত হয়। তাহলে থাকে একটা যেটা হচ্ছে টেম্পটিং। আমরা বলি সব সময় যে ডিরেক্ট বই থেকে প্রশ্ন নাও আসতে পারে, সেইটার যে সিনোনিম গুলা সেখান থেকে প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, লেসন 5-এ টেম্পটিং ওয়ার্ডটা আছে কোথায়? আম, এই যে দেখো, এইখানে 4 নাম্বারটা, উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই। আমাদেরকে সবসময় কি করা হয়, আমাদেরকে টেম্পটিং একটা সিচুয়েশনের মধ্যে ফেলা হয়, যে তুমি কেন কেন কেন, তার মানে তোমাকে লুক্রেটিভ, লোভ দেখানো হচ্ছে, তার মানে তোমাকে অ্যালুর করা হচ্ছে, অ্যালুরিং, ঠিক আছে? তারে এই যে টেম্পটিং শব্দটা, এইখান থেকে প্রশ্নটা আসছে, অ্যাকচুয়ালি তুমি টেম্পটিং এর সিনোনিম যে অ্যালুরিং সেটা জানো কিনা। তার মানে যখন তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়বে, আমরা কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি হচ্ছে আমাদের ব্যাচে, আমরা তোমাদেরকে নিয়মিতই চেষ্টা করছি। আচ্ছা, ইকরা কমেন্ট করছো বি, কিন্তু কত নাম্বার প্রশ্নের কমেন্ট করছো ভাইয়া সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, ওকে। আমরা আমাদের সেকেন্ড টাইমের যে ব্যাচ শুরু হয়েছে, আমরা কিন্তু অলরেডি সেখানে টেক্সট ভিত্তিক, টেক্সট বইয়ের কিছু আহ, প্রত্যেকটা লেসন থেকে একদম ইউনিটের লেসন ভিত্তিক আমরা তোমাদেরকে কাজ দেওয়া শুরু করেছি, যে সিনোনিম অ্যান্টোনিম সহ, দুইটা করে সিনোনিম, দুইটা করে অ্যান্টোনিম এবং বাক্য রচনা। এই প্রসেসটা আমাদের ফার্স্ট টাইমের জন্য চলবে। আমরা ইনশাল্লাহ আজকে সোমবার, সো বৃহস্পতিবার থেকে, হয়তো 1 তারিখ থেকে, নেক্সট মান্থ থেকে আমরা সবার জন্য এটা উন্মুক্ত করে দেবো আমাদের পেজে, স্কুল অফ এক্সেলেন্সের পেজে এবং ইংলিশ উইথ বাকি, এই দুইটা পেজে আমরা এই অ্যাক্টিভিটিসটা চালাবো, যাতে শিক্ষার্থীরা, বিশেষ করে 26-এ যারা আছো, 27-এ যারা আছো, তোমরা যেন শিখতে পারো যে ঠিক টেক্সট বই থেকে আমি কিভাবে ভোকেবস গুলা পড়বো। এই প্রশ্নটা কখনোই টেক্সট বুক ছাড়া তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে না, খুব সহজ হবে তোমার জন্য। তুমি মুখস্থ করতেই পারো, কিন্তু যখন তোমার হাতে অ্যাপ্লাইড কোনো থিওরি আছে, তুমি কেন মুখস্থ করতে যাবে, ব্রেনকে কেন প্রেসার দিবা? আসো, নাম্বার 7, নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি দ্য সং ইন দ্য প্লে ক্যানট বি ডিলেটেড। আচ্ছা, সং যেটা আছে নাটকের মধ্যে সেটা ডিলিট করা যাবে না, কেন? কারণ এইটা ওই নাটকের একটা অবিচ্ছেদ্য অংশ হয়, তাই না? যখন কোনো জিনিসকে আমরা ডিলিট করতে না পারি, ছেড়ে দিতে না পারি, তখন সেটা অবিচ্ছেদ্য, বানান ঠিক নাও থাকতে পারে, চেক করে নিও বাংলা, ঠিক আছে? অবিচ্ছেদ্য অংশ হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো ইন্টারভিনড, এটা বইয়ে আছে, ইন্টারভিন করা। আমরা এই অংশটুকু পাই বইয়ে, ইন্টারভিন করা এই অংশটুকু আমরা বইয়ে পাই। অ্যাডোলেসেন্স নামে আমাদের যে টপিক আছে, ইউনিট 4, সেইখানে আমরা দেখি যে যারা অ্যাডাল্ট, তারা ইন্টারভিন করবে অ্যাডোলেসেন্সের ইয়াতে, সেটা আমরা পাই। ইনডিফারেন্টও কাছাকাছি অর্থে আমরা পাই। ট্রিভিয়াল শব্দটা আমরা দেখবো, ট্রিভিয়াল মানে হচ্ছে কোনো জিনিসকে তুচ্ছ করা, খুবই নগণ্য করা, তার মানে আনইম্পর্টেন্ট, কাছাকাছি অর্থ, আনইম্পর্টেন্ট মনে করা, ইম্পর্টেন্ট মনে করা, এই অর্থে। একমাত্র ইন্টেগ্রাল আমরা দেখব, যেখানে লেসন 2-তে এটার উল্লেখ ছিল সরাসরি। ইন্টেগ্রাল শব্দের অর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে ছাড়াই যাবে না, অবিচ্ছেদ্য, এই অর্থে ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট, যেটা ছাড়াই যাবে না, মেইন ফোকাস পয়েন্ট যেটা, ঠিক আছে, এই অর্থে ব্যবহৃত হয়। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি বসবে, নাম্বার 7 কি হবে? কমেন্ট করো, নাম্বার 7 হবে হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 8,
এইটা গত বছর প্রশ্নে আসছে। এইটা আসছে সম্ভবত বিইউপিতে, আমার কাছে এক্সাক্ট ইয়াটা মনে নাই। কারেক্ট সেন্টেন্স নিতে বলছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিড অন দেয়া, ইনস্টিড ফর দেয়া, ইনস্টিড ইন দেয়া, ইনস্টিড টু দেয়া। তাহলে কিসের ব্যবহার আছে? সরি, ইনসিস্টেড, আমি ইনস্টিড বলছি, ইনসিস্টেড। তাহলে ইনসিস্টেড এর ব্যবহার জানতে চাচ্ছে। এরপর আবার আমরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি আছে, ঠিক আছে। এখানে বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি আছে। যাব কোথায় আমরা? আমরা আমাদের প্রোনাউন, প্রোনাউন এবং রাইট ফর্মস অফ ভার্বস, তোমরা মার্ক করতে পারো, রাইট ফর্মস অফ ভার্বস, এই দুইটা টপিকেই এই নিয়মটাকে পড়ি। কি পড়ি? আমরা প্রোনাউনে পড়ি যে ইনসিস্ট, ইনসিস্টের পরে অন বসে প্রথম কথা। এরপরে যদি কোনো নাউন আসে সেটা মানে অবজেক্ট, কি বলে, পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, আবার রাইট ফর্ম ভার্বসে আমরা বলি যে ইনসিস্টের পরে আমাদেরকে কি বসাইতে হয়? ইনসিস্টের পরে, ইনসিস্টের পরে অনই বসে। তারপরে আবার আমাদেরকে নিয়মিতভাবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করতে হয়, আর নন ফাইনাইট ভার্ব। তাহলে ইনসিস্ট অন পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে দেখতে পাচ্ছি হার, হার, হার ঠিকঠাক মতো দেয়া আছে, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা হার দেয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, তার মানে যদি আই থাকতো মাই হইতো, ইউ থাকলে ইউর হইতো, হি থাকলে হিজ হইতো, হি ইজ গোয়িং। আর ভার্ব থাকলে সেটা ভার্ব ওয়ান আইএনজি হবে। এইটা তুমি কি রাইট ফর্ম ভার্বস না পড়লে কিংবা প্রোনাউনের ক্লাস পর্যন্ত না গেলে জীবনে শিখতা না? ডেফিনেটলি শিখতা, যদি তুমি টেক্সট বইটা ঠিকঠাক পড়তা। এই যে এখানে দেখো টেক্সট বইয়ে দেয়া আছে, সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস দ্যাট দেয়ার প্যারেন্টস, প্রত্যেকটাই নিয়ম এখানে অ্যাপ্লাইড, খেয়াল করো। প্রথমে ইনসিস্ট হচ্ছে অন বসছে, ইনসিস্ট অন বসার কথা সেটা বসছে, এই যে অন বসছে, ভার্ব ওয়ান আইএনজি বসছে, এইখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসছে, দেয়ার বসছে, ঠিক আছে। তাহলে ইনসিস্ট অন, এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, ভার্ব থাকলে ভার্ব ওয়ান আইএনজি বসে। এই নিয়মটা করার জন্য তোমাকে দুইটা ক্লাস করতে হইতো নর্মালি, একটা হচ্ছে প্রোনাউনের ক্লাস, আর একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এর ক্লাস। কিন্তু তুমি যদি টেক্সট পড়ো, তুমি একটা বাক্যের মধ্যেই দুইটাকেই পেয়ে যাচ্ছ, তোমারে ওই প্রোনাউনের ক্লাস পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না। ক্লিয়ার? প্রয়োজনীয়তা বুঝাইতে পারছি কেন টেক্সট পড়তে হবে? ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইগুলা ছিল এই বছরে, অর্থাৎ এই এক্স্যাক্টলি যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের বছরে আসা প্রশ্ন, কিংবা 23-24-এ, 24-25-এ যে প্রশ্নগুলো আসছে, গত বছর যে প্রশ্নগুলো আসছে রানিং বছরে, সেই প্রশ্নগুলা আমরা দেখার চেষ্টা করব গত বছরের আগের বছর, অর্থাৎ 2023-24 সেশনে কোন প্রশ্নগুলো আসছিল। 23-24 সেশনে আমাদের যে প্রশ্নগুলো আসছিল সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, ওকে। প্রথমটা, অনেকগুলো প্রশ্ন আসছে এখান থেকে, মানে আমি সবগুলোও নেই নাই, মানে এত এত বেশি প্রশ্নই আসছে যার মনে হলো যে সবগুলো না নিয়ে মানে অল্পই নেই। দেখো, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, এই যে নাইদার, নর, আইদার, অর, এগুলার পরে একটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, এই রুলস গুলাকে আমরা পড়াই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাস, সেই ক্লাসে এটা বসে, ঠিক আছে। এই ক্লাসটা হয় 7, 8 নাম্বার, 10 নাম্বার ক্লাসে, তার মানে তুমি এই পর্যন্ত না গেলে জীবনও শিখবা না, এরকম কিছুই হয়তো। বাট খুব আগে থেকে তোমার ইন্টারমিডিয়েটের লাইফে তুমি এটা শিখে যাবা, যে যখন তুমি দেখবা এইখানে এই যে কত নাম্বারে বলা আছে, উম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, দে আর নট, আচ্ছা এই যে এখানে আইদার অর নাইদার নর এর ব্যবহার দেয়া আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা দেখতে পারি যে নর্মালি আইদার অর নাইদার নর এর পরে সেকেন্ড সাবজেক্ট যেটা, সেইটাকে ফলো করে, অর্থাৎ ভার্বের ঠিক আগে আগে যেই সাবজেক্টটা থাকে সেটাকে ফলো করে ভার্ব কাজ করে। তাহলে স্টুডেন্টস এখানে হচ্ছে সাবজেক্ট প্লুরাল। আর আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে কি বসবে? ওয়ান্টিং বসার কোনো অপশন নাই, নট ওয়ান্ট বসার অপশন নাই, কারণ এগুলো সব নন ফাইনাইট ভার্ব, আমাকে ফাইনাইট ভার্ব নিতে হবে। এই দুইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট এবং নন ফাইনাইট কি সেটা নিয়ে আমরা কথা বলছি আগের ক্লাসে। এইখানে আছে ওয়ান্টস যেটা সিঙ্গুলার ভার্ব, আর এখানে আছে ওয়ান্ট যেটা প্লুরাল ভার্ব, আমাকে ভার্ব প্লুরাল চাইছে, দ্যাটস আমি সি নাম্বারটা নিব। ক্লিয়ার? বুঝছো? ওকে, ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, তাইলে এই জিনিসগুলো আমরা দেখবো যে খুব সহজেই আমরা কিন্তু টেক্সট থেকে পাচ্ছি, মানে গ্রামারের ডিপ
ইউজিং গুলোও আমরা পাচ্ছি। আচ্ছা, দ্য নাউন ফর দ্য ফ্রেজ আ প্লেস ওয়ার আর্থ অ্যান্ড স্কাই সিম টু মিট, পৃথিবী এবং আকাশ যেই জায়গায় মিলে তারে কি বলে, এরকম একটা প্রশ্ন আসছে। তাহলে এইটা ভোকেবস থেকে আসতে পারে, এটা ভোকেবস থেকে আসতে পারে, ভোকেবস অথবা মিনিং বেসড যে কোশ্চেন সেইখান থেকে আমরা ধরতে পারি, ঠিক আছে। মিনিং বেসড ভোকেবস, ভোকেবস অথবা মিনিং বেসড ভোকেবস এইখান থেকে আসতে পারে। কিন্তু তুমি যদি দেখো চারটা অপশনের মধ্যে টেরাইন, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, হরাইজন, আমরা জানি যে ব্ল্যাক হোল মানে হচ্ছে মহাকাশিক, মহাকাশের একটা মানে ব্ল্যাক হোল একটা ধারণা হচ্ছে যেখানে আলো প্রবেশ করতে পারে না বা প্রচন্ড গ্র্যাভিটি সম্পন্ন, যেখানে সব মানে স্টার টার হাবিজাবি সব নিয়ে নেয়। টোরাইন শব্দের অর্থ হচ্ছে ভূখণ্ড, তোমরা মেডিটেরানিয়ান সি সম্পর্কে পড়ছো যে ভূমধ্য সাগর, ঠিক আছে। গ্যালাক্সি হচ্ছে নর্মালি অনেকগুলা স্টার, যেখানে স্টারের প্ল্যানেট গুলা তো স্টারকে কেন্দ্র করে ঘুরে, যেখানে অনেকগুলা স্টার নিজেরা থাকে সেটা হচ্ছে গ্যালাক্সি বলে। হরাইজন শব্দটাকে আমরা বাংলায় বলি দিগন্ত। দিগন্ত বললেই আমরা বুঝি যেখানে স্কাই এবং আর্থ একসাথে মিলতেছে। এই পুরা ভেজালের কথাটা, এই হরাইজনটা আমরা কি পাই কোথাও? আমরা পাই এই যে এখানে আমরা হরাইজন কথাটাকে দেখি যে ব্রডেন্স দ্য হরাইজন অফ মাইন্ড, আমাদের মনের দিগন্তকে উন্মোচন করে, প্রসারিত করে। এইটাকে তুমি যদি সার্চ করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এইভাবে প্রশ্ন করে বা জিএসটি বিইউপি এখান থেকে প্রশ্ন করে, ডিরেক্ট অর্থ তুলে দিয়ে বলে যে এইটাকে তুমি যদি গুগল করো বা ডিকশনারি করো, ডিকশনারিতে এক্স্যাক্টলি হরাইজনের এই মিনিংটাই পাবা, আ প্লেস ওয়ার আর্থ এন্ড স্কাই সিম টু মিট। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, নাম্বার থ্রি। নাম্বার থ্রি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট নাউন অফ কস্ট? কস্ট কোত্থেকে আসছে? কস্ট আমরা দেখব যে সাউথ আফ্রিকার যে গল্প ছিল, হ্যাঁ, সাউথ আফ্রিকার যে পার্টটা ছিল ওই যে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেইখান দিয়ে সাউথ আফ্রিকার লোকজন যারা তারা কি করে, কস্ট শেয়ার করে। এই কস্টটাকে তারা শেয়ার করে, এরকম অর্থ, এরকম একটা লাইন আমরা প্যাসেজে পেয়েছিলাম। সেটার ভিত্তিতে আমরা দেখবো যে কস্ট শেয়ার করে যে নাউন, তাহলে শেয়ার, দে আর শেয়ারিং দ্য কস্ট, তাহলে এটাই নাউন হিসাবে বসতেছে। কস্ট নিজেই নাউন হিসাবেই বসছে প্যাসেজে, ঠিক আছে। দে শেয়ার দ্য ক্রস, তাহলে শেয়ার ভার্ব কি ক্রস করে অবজেক্ট হিসাবে, অবজেক্ট সবসময় নাউন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি বাক্যটা দেখি, দে শেয়ার এরকম অর্থ ছিল, শেয়ার দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট এরকম ছিল। তাহলে এইখানে আমরা দেখব এই যে দে সাবজেক্টের কাজ করতেছে, শেয়ার ভার্বের কাজ করতেছে, আর এই ভার্বের অবজেক্ট হিসাবে কস্ট কাজ করতেছে। তাহলে অবজেক্ট সব সময়, সাবজেক্ট বা অবজেক্ট এরা সবসময় কি হয়, নাউন হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কস্টের কারেক্ট নাউন ফর্মটা হচ্ছে কস্ট। কস্টলি এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইট ওয়াজ এ কস্টলি ডিসিশন বা কস্টলি ড্রেস অর সামথিং, যেরকম কস্ট ইফেক্টিভ এটা আলাদা। কস্টেন্স নামে কোনো ওয়ার্ডই নাই, পাই নাই আমি লিস্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরেরটা যাও, নাম্বার ফোর। চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলদি। হেলদি শব্দের অর্থ কি? হেলদি শব্দের অর্থ চাই নাই, চাইছে অ্যান্টোনিম। তো একটু ভালো করে খেয়াল করবো আমরা যে এটার বিপরীত চাইছে, তাও আমার অর্থ লাগবে। হেলদি মানে হচ্ছে সালাব্রিয়াস, অর্থাৎ স্বাস্থ্য, স্বাস্থ্যপ্রদ বা এরকম। হাইজেনিকটাও আমরা দেখবো যে আনহেলদি হইলে আনহাইজেনিক বলি আমরা, যেটা মানে হাইজেন মেনটেন করার কথাটাকে আমরা বলি। স্যালাটারি একই অর্থ, এটা উপকারী অর্থে ব্যবহৃত হয়। সো যেটা উপকারী সেটা অ্যাকচুয়ালি হাইজেনিক এই অর্থে, তার মানে এই তিনটা সিমিলার। একমাত্র অ্যান্টোনিম হিসাবে কাজ করতেছে হচ্ছে আনহোলসাম, যেটা বোঝায় আনহেলদি, হেলদি না এই অর্থে। তাহলে অ্যান্টোনিম হিসাবে এটা বসছে। পাবো কোথায়? এই যে আমরা দেখি যে ফুড ট্রেন্ডস যেটা ছিল, সেটাতে আমরা দেখবো যে আনহেলদি কথাটা ছিল, দ্য ফুড ইউ টেক ফ্রম দ্য ক্যান্টিন, পূর্ণিমা পূর্ণিমার মাকে বলেছিল যে তুমি যে ক্যান্টিন থেকে যেগুলো খাও আর নট হেলদি, তারা হেলদি না, এই অর্থটাকে আমরা ব্যবহার পেয়েছিলাম। ওকে, ক্লিয়ার?
আচ্ছা, নাম্বার 5, when I'm online I have liberty ড্যাশ দ্য ওয়ার্ড ইজ ড্যাশ। আচ্ছা, যখন আমি অনলাইনে থাকি, এখানে দাগ দেওয়া হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে এইখানে, when I'm অনলাইন, যখন আমি অনলাইনে থাকি, এই প্রশ্নটা নিয়ে একটু ইয়া আছে। আমি আমি নিজেও এটা নিয়ে হচ্ছে মানুষের সাথে ডিবেট করি। কেন, এইখানে যদি কারো আহ, বৈশিষ্ট্য বোঝায়, কারো অবস্থা বোঝায়, সে কই আছে, অনলাইনে আছে, এই অবস্থায় আমরা দেখব যে সেটা কি হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজেটিভ হিসাবে ব্যবহৃত হইতে পারে। আমি এটাই নেই। বাট বাট যদি এটার সাথে মিলাই when I am home, তাহলে তো এটা হচ্ছে অ্যাডভার্ব বলতেছি আমরা সবাই। সেই অর্থে কোথায় আছি, এই অর্থে সেটা অ্যাডভার্বও হইতে পারে। অনেকে এটা বলে, এটাই রাইট নেয়। আমি এটারও পক্ষে, কোনো সমস্যা নাই, বাট আমি আমার জায়গা থেকে এটাকে অ্যাডজেটিভই দেই সবসময়। অপশনে অ্যাডভার্ব থাকা সত্ত্বেও আমি এটাকে সবসময় অ্যাডজেটিভ নেই। এখন কনক্লুসিভ কোনো আরো ব্যাখ্যা দিতে পারলে আমি মেনে নিব যে এটা অ্যাডভার্ব, ঠিক আছে, সমস্যা নাই। বাট আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে অনলাইনে থাকাটা, এটা তার একটা অবস্থা বর্ণনা করছে, সে কেউ কই আছে, মানে অনলাইনে থাকে, অ্যাক্টিভ। আমরা দেখি না যে আমাদের ইয়া উঠে থাকে, অনলাইনে বার উঠে থাকে, যে সবুজ বাতি জ্বলতেছে, যে আমি আসি। হ্যাঁ, ওই অবস্থাটা প্রকাশ করতেছে, আমার থাকা, উপস্থিত থাকা না থাকাটাকে প্রকাশ করতেছে, বাট আমি ফিজিক্যালি ওইখানে নাই। বাট যখন আমি বলতেছি when I'm home, আমি ফিজিক্যালি আছি, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব হিসাবে আমি নিচ্ছি। বাট when I'm অনলাইন, জাস্ট আমার অ্যাভেইলেবল থাকাটা, আই এম অ্যাভেইলেবল, এই কথাটা তো নিশ্চয়ই আই এম অ্যাভেইলেবল এর পরে অ্যাভেইলেবল নিশ্চয়ই অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে যে আমি নিচ্ছি, অনলাইনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে নিব, এটা আমার ব্যাখ্যা। তো তোমরা অন্য কোনো ব্যাখ্যা চাইলে দিতে পারো, আমি আমি শুনবো। যদি আমার কাছে মনোপুত হয় বা আমি কনভিন্সড হই, তাহলে আমি মেনে নিব। তার আগ পর্যন্ত এটা অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার। ওকে, পরেরটা। আচ্ছা, এইটা আসছে কোত্থেকে? ডিরেক্ট আমরা দেখবো যে এটা আসছে এইখান থেকে, এই যে when I'm online, এই লাইনটাতে আমরা ব্যাখ্যা করে বুঝাই ক্লাসে রেগুলার, যে when I'm online I have the liberty, এই যে এখান থেকে I have the liberty, আমার যে কোনো লিবার্টি আছে, একদম হুবহু এটা তুলে দিয়ে দিছে। গত বছর বিইউপিতে এখান থেকে প্রশ্ন আসছিল, বিইউপি এটাকে অ্যাডজেটিভই নিছিল সামহাউ, ঠিক আছে, বিইউপি এটাকে অ্যাডজেটিভই নিছিল। ওকে, ওকে, তারপরটা, নাম্বার 6, by the end of the meal, some people take a few glass of water. আচ্ছা, বাই দ্য এন্ড অফ দ্য মিল, এইখানে হচ্ছে আন্ডারলাইন ছিল, আমি এখানে আন্ডারলাইন দিতে ভুলে গেছি, বা দেখা যাচ্ছে না জামা, আমি তো দিছিলাম। বাই দ্য এন্ড অফ দ্য মিল, এইখানে ছিল আন্ডারলাইন, বাই দ্য এন্ড অফ দ্য মিল, এইখানে আন্ডারলাইন ছিল যে এন্ড অফ দ্য মিল, খাওয়ার শেষে, শেষের দিকে, সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু কয়েক গ্লাস পানি খেয়েছিল মানুষজন। এই কথাটা কি বাই দিয়ে শুরু হয়েছে, এই জন্য কি এটা মানে প্রিপোজিশনাল হবে, নাকি কখন বুঝাইছে, হোয়েন অর্থে যেহেতু দিছে, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল হবে। অ্যাডজেটিভ আর নাউন হওয়ার কোনো অপশন নাই আপাতত। তাহলে আমরা জানি যখন ফ্রেজ হইতে হয়, তখন কিছু শব্দগুচ্ছ থাকবে। সেটা যদি কখন, পিপলরা কি করছে, টেক এ ফিউ, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কখন খাইছে তারা, এই কয়েক গ্লাস পানি তারা কখন নিছে, এই প্রশ্ন যদি আমরা ভার্বকে করি, তাইলে যে অ্যান্সারটা আমরা পাই, সেটাকে আমরা দেখব কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। যখন আমরা কখন, কোথায়, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা কি পাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাই। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। পাইছি কোথায় এটা? এই যে এখানে খুব সুন্দর করে বলা আছে, কোথায়, বাই দি এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, একদম এক্স্যাক্টলি যেটা বইয়ে আছে। বিইউপি এই প্রশ্নটা তুলে এখানে দিয়ে দিছিল তার আগের বছর, এটাও বিইউপিতে আসলে এফ এ ডাবল এস, বিইউপি FA FA থেকে প্রশ্ন আসছিল এটা। ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা, নাম্বার 7,
হু ইজ আ নেটিজেন? নেটিজেন কাকে বলে? নেটিজেন কাকে বলে এই প্রশ্ন পারার জন্য তুমি কোনো গ্রামার বই পাবা না। এটা একটা মিনিং বেসড ভোকেবস, তুমি সচরাচর পড়বাও না, কারণ আগে কখনো আসে নাই। মিনিং বেসড ভোকেবস থেকে আসছে। এইটা পড়ার জন্য তোমার ভাইয়া এই যে টেক্সট বুকেই যাইতে হবে। ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টাস্ক ইতে আমরা যে দেখব, সুন্দর করে এখানে বসানো ছিল যে নেটিজেন কারা, যারা ওয়ান হু ইউজেস দ্য ইন্টারনেট, তাদের যে ব্যবহারটা সেটাকে আমরা নেটিকেট বলি। তার মানে ব্যাড সিটিজেন বা অ্যাক্টিভ না। নটিংহ্যাম মানে লন্ডনের একটা মানে ইউএস ইউকের একটা শহর, সেইটাতে কিছু না। নর্মালি কি বসবে? নেটিজেন মানে হচ্ছে ওয়ান হু ইউজেস ইন্টারনেট। গত বছরের প্রশ্ন 23-24 এই জিনিসটা আমরা দেখছিলাম। ওকে, নাম্বার 8, দ্য সিনোনিম অফ ফাসি। কতবার যে আমি এটা প্রশ্নে দিছি, ঠিক আছে? দ্য সিনোনিম অফ ফাসি ভেরি রিসেন্টলি, মানে তোমরা যদি ফাহাম ভাইয়ের কথা শুনে থাকো, খালেদ মহিউদ্দিনের শোতে ফাহাম আব্দুস সামাদ উনি একটা কথা বলছিলেন যে আমি এই যে কি বলে এটাকে যে আহ ব্যক্তি স্বাধীনতাকে সংজ্ঞায়নের ক্ষেত্রে আমি খুবই ফাসি। উনি এটা বলছিলেন, তোমরা খেয়াল করছে কিনা জানি না, যেহেতু আমি টেক্সট পড়াই, সো টেক্সটের ভোকাবুলারি কমন পড়লে আমার মনে হয় যে একটু কানে বাজছে যে হ্যাঁ কিছু একটা বলছে। সো এই যে উনি বললেন, তার মানে খুব চুজি, কাকে কি বলবেন এটার ব্যাপারে উনি খুব চুজি, ফাসি হন। তাহলে আনকমপ্লেইনিং যাচ্ছে না, পেশেন্ট যাচ্ছে না, স্টোইক মানে ওই একই রকম, খুবই মানে নির্মল, সাধারণ, ঠিক আছে, এরকম অর্থে ব্যবহৃত হয়। চুজি অর্থটা আমরা দেখবো যে ফাঁসির সাথে যাচ্ছে। কোথায় আছে এটা? এই একই ভাবে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা দেখবো টাস্ক ইতে 7th লাইনে আছে যে ওই যে শায়েরিদের যে একটা পাইলাম না, কই ছিল? এই যে এখানে, আই এম ভেরি চুজি। এই যে চুজি ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডের, জাস্ট এই ওয়ার্ডের ফাঁসি অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? আগেও একটা আসছে কিন্তু এরকম যে ডিরেক্ট ফাঁসি বইয়ে নাই কিন্তু চুজি আছে। ওইখান থেকে আমরা দেখলাম যে এই যে এখন ফাঁসি চলে আসছে চুজি যেটা ছিল সেটার অ্যান্টোনিম হিসাবে। ওকে, সরি, সিনোনিম হিসাবে। সো এই সিনোনিমাস জিনিসগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব, কারণ এখান থেকেই প্রশ্ন আসে, নিয়মিত আসছে, আসতেই থাকবে। আচ্ছা, নাম্বার 9, কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড। স্টুডেন্টরা অনেকেই ভালো করে পড়াশোনা করে না, তোমাদের অবস্থা, ঠিক আছে? আচ্ছা, শুধু যে পড়াশোনা করে না তাই না, তারা কোনো গেমসেও যায় না, স্পোর্টসেও যায় না, কালচারাল অ্যাক্টিভিটিতে যায় না, মিউজিকে যায় না, কিছুই করে না। এইটা আমরা দেখবো যে ইনভার্সনের একটা রুলস। ইনভার্সনের রুলসটা আমরা যদি বইয়ে খেয়াল করি, আমি জানি না তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমরা যদি তোমাদের বইয়ে তাকাও তাহলে তোমরা দেখবা আহ টাস্ক জি, 4th প্যাসেজ। আচ্ছা, তোমরা তোমাদের বইয়ে দেখবা যে এই যে এইখানে বলা আছে আহ এই যে নাইদার নাইদার ওয়াজ হি এ পুলিশম্যান নর ডিড হি লাইক। তাহলে যখন আইদার অর নাইদার নর ইনভার্সন হিসাবে বসতেছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নরের ঠিক পর পর, দেখাই, নরের ঠিক পর পর অক্সিলারি এসে তারপর হচ্ছে সাবজেক্ট বসতেছে। তাহলে খেয়াল করো, সাবজেক্ট আসছে, এইখানেও সাবজেক্ট আসছে, আইদার ডু না নর ডু। কিন্তু এইখানে যেহেতু কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড নেগেটিভ আছে, তাহলে এখানে আইদার বসবে না, নট ডু বসবে, মানে এখানে নাইদার হিসাবে বসছে, ঠিক আছে? নাইদার হিসাবে বসছে, তার মানে এখানে এ নাম্বারটা বসবে, অক্সিলারি আগে আসছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট বসছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই যে ইনভার্সনের রুলস আমরা অ্যাডভার্বের ক্লাসে যে পড়বো তার আগে কিন্তু খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারছি। ওকে, তারপর আসো নাম্বার 10, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে আলাদা? মজার ব্যাপার কি জানো, এইটা ডিরেক্ট বইয়ের কোশ্চেন। এই যে কোশ্চেন নাম্বার 1 কোথায়? এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসছে 2023-24 সেশনে। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম, মানে কিভাবে জাঙ্ক ফুড ডিফার করে, ডিফারেন্ট হয় সেই অর্থে। তাহলে ডাজ এখানে অক্সিলারি হিসেবে বসছে, দ্যাটস আমরা দেখতেছি ডিফার ভার্বটা সিঙ্গুলার বসছে, কোনো এস বাই এস বসে নাই, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি এখান থেকে শুধু ডিফারটাকে আমরা ব্যবহার করব, অন্য কোনোটাই টিকতেছে না। যদি এখানে ইজ থাকতো তাইলে আমরা নিতে পারতাম ডিফারেন্ট। হাউ ইজ জাঙ্ক ফুড, আলহামদুলিল্লাহ, সরি, হাউ ইজ জাঙ্ক ফুড ডিফারেন্ট
ফ্রম ফাস্ট ফুড, ফাস্ট ফুড, তাইলে আমরা এটা নিতে পারতাম, বাট এখন আমরা যখন নিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি যে আমাদেরকে শুধু ডাস দেয়া আছে, সো ভার্ব নিতে হবে, একটাই ভার্ব আছে ডিফার। ডিরেক্ট কোশ্চেন থেকে ঢাবি প্রশ্ন করে পরপর দুইটা লেসন থেকে, দুইটা কোশ্চেন থেকে কোশ্চেন করছে ঢাবি 2013 সালে। এইটা ডিইউ তে আসছিল 2023-24 সেশনে, ডিইউ বি ইউনিট, ঠিক আছে। সেম ভাবে পরেরটাও দেখো, এটাও ডিইউ তে বি ইউনিটে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থেকে ডিরেক্ট প্রশ্ন করা শুরু করছে, দেখো এই যে পূর্ণিমার লাইফস্টাইল থেকে প্রশ্ন করছে। তুমি এবার প্রশ্নে যাও, গেলে খুব স্বাভাবিকভাবেই তুমি দেখবা এই যে D নাম্বার কোশ্চেনে, হাউ ডাজ ফুড ফাস্ট ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। আমরা এফেক্ট এবং ইফেক্ট নিয়ে অনেক কথা বলি, যে এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। ইফেক্টস, ইফেক্টস হচ্ছে নাউন। আর এই যে এফেক্ট দেখতে পাচ্ছি আমরা, এটা ডাজ এর পরে দেখো অক্সিলারি সহ বসে, তার মানে এটা একটা ভার্ব। এইটা হচ্ছে ভার্ব, এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন, বুঝা গেছে? এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। এফেক্ট হচ্ছে ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন, এটা নিয়ে আমরা অনেক কথা বলি। তাহলে এখানে আসো, প্রশ্ন মিলাও। কি বলছে? হাউ ডাজ ফুড এফেক্ট পূর্ণিমা, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস, আচ্ছা। হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস, কিসে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমা, হাউ ওয়াজ দ্য ফুড, হাউ ডাজ দ্য ফুড, আচ্ছা এখানে অক্সিলারি নাই, ঠিক আছে। এখানে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমা লাইফস্টাইল, আচ্ছা। এখানে ইফেক্ট আছে, এটা নাউন, সো এটা হচ্ছে না। এখানে এফেক্ট আছে বটে, এখানে ওয়াজ আছে, ঠিক আছে, এফেক্টিং হইতে পারতো ওয়াজ থাকলে, ঠিক আছে। তার মানে এই নাম্বারটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যান্সার, যে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমা লাইফস্টাইল, ঠিক আছে। ওকে। আচ্ছা, রিমা বলছে যে এই ক্লাসগুলো কি পেইড ব্যাচে আবার হবে? না, এগুলো তো কোশ্চেন সমাধান, এগুলো তো আর পেইড ব্যাচে হবে না। আমরা ইউনিট পুরাটা পড়বো, লাইক মানে এখন তো তোমাকে অল্প একটা প্রশ্ন পড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ইউনিটের লাইন বাই লাইন পড়ে যাবো এবং দেখাবো যে পুরোনো বছরে এই প্রশ্নগুলো আসছিল, ঠিক আছে। আচ্ছা, আসো নাম্বার 13। 13 আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট। এনসিয়েন্ট শব্দের অর্থ কি? এনসিয়েন্ট শব্দের হচ্ছে পুরনো, মানে হিস্টোরিক। অ্যান্টিকুয়েট, আর্কাইক, এগুলো হচ্ছে এনসিয়েন্ট শব্দের অর্থ। কিন্তু আমার কাছে কি চাইছে ভাইয়া? আমার কাছে চাইছে অ্যান্টোনিম, তার মানে হচ্ছে কন্টেম্পোরারি, যেটা সমসাময়িক। এই যে আমরা এখন যেটা সমসাময়িক কথা বলতেছি, শেখ হাসিনা নিয়ে বলতেছি, খুনি হাসিনা নিয়ে বলতেছি, নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে আমরা যে কথা বলতেছি, মানুষের দুর্নীতি নিয়ে আমরা যে কথা বলতেছি, এগুলো হচ্ছে কন্টেম্পোরারি পলিটিক্যাল টক্স বা ম্যাটার্স বা ইস্যুস, ওকে। আর এর আগে যদি এনশিয়েন্ট হয়, মানে আমরা তার আগে 47 নিয়ে যখন কথা বলি, ব্রিটিশ আমল নিয়ে যখন কথা বলি, এগুলো হচ্ছে এনশিয়েন্ট। বা তারও আগে আমাদের যে মানে এনশিয়েন্ট একটা রিচ হিস্ট্রি আছে, সেটা নিয়ে যখন আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে এনশিয়েন্ট হিসেবে বসতেছে, ওকে। তারপরে আসো নাম্বার 14। জাস্ট বিকজ দ্য বাটার ইজ ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজন্ট মিন, যেহেতু বাটারটা খুব কাছে আছে তুমি ধরতে পারবা, ডাজন্ট মিন। তাহলে এখানে দেখো, ইউ মাস্ট, ইউ হ্যাভ টু, ইউ ওট টু, ইউ শুড, অর্থগত দিক থেকে চারটাই হইতে পারে। যাবা কোথায়? গ্রামারও ঠিক আছে। যাবা কোথায়? যাবা হচ্ছে এখানে, কারণ বিউপি তে এই প্রশ্ন আসছিল, বিউপি প্রশ্ন করছে এখান থেকে। জাস্ট বিকজ দ্য বাটার ইজ ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজন্ট মিন, এইখান থেকে প্রশ্ন করে বলছে ইউ শুড, তোমার খুব কাছাকাছি আছে মানেই তুমি এটা নিবা না। এই যে শুড দিয়ে এখানে প্রশ্ন, ওকে। সো যখন আমরা দেখব যে টেক্সট ধরে ধরে প্রশ্ন হয়, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু টেক্সট থেকেই প্রশ্নগুলাকে এনকাউন্টার করতে হবে। আমরা দেখলাম যে বিইউপি তে প্রশ্ন আসছে, ডিইউ তে প্রশ্ন আসছে, পরপর দুইটা প্রশ্ন ঢাবির বি ইউনিটে একদম হুবহু প্রশ্ন থেকে তুলে দিছে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে যখন আমরা আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নিব। আমাদের টেক্সটের বাইরে অন্য কোনো কিছুকে আমরা আসলে গুরুত্ব দিতে পারবো না, ক্লিয়ার? So, আমরা চেষ্টা করব যে আমাদের টেক্সট বই পড়ার অভ্যাস গড়ে তোলার, এবং বেশি বেশি করে এখান থেকে গ্রামার কিভাবে ইউজ হয়েছে, অন্যান্য স্পেলিং কিভাবে আমরা ধরতে পারতেছি, মিনিং বেসড ভোকেবস গুলাকে আমরা ধরতে পারতেছি কিনা, এবং টেক্সট বেসড ইনফো যেগুলো বিশেষ করে বিইউপি তে আসে, সেগুলোকে আমরা ঠিকঠাক বুঝতে পারতেছি কিনা, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো আশা করছি তোমাদের সাথে আবারও দ্রুতই ক্লাস নিয়ে দেখা হবে, লাইভ ক্লাস নিয়ে। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। সালামু আলাইকুম।